আমি আমার জামাইবাবুকে বিয়ে করি কারণ আমাদের বাবা মা মারা যাওয়ার পর আমার দিদি ছিল আমার একমাত্র সম্বল। কারণ আমাদের আর কোনো ভাই বোন নেই, একমাত্র আমি আর দিদি ছিলাম আমাদের বাবা মার সন্তান। দিদি কলেজে পড়তো, তখন আমি স্কুলে যেতাম। আমাদের বাবা মা দুজন একে অপরের উপর ভীষণ সন্দেহ করতেন। বাবা সব সময় ভাবতেন মা অন্য কারোর সাথে পরকীয়া করছে, কিন্তু তেমনটা আসলে কিছুই নয়। একদিন বাবা মাকে সন্দেহ করে ডিভোর্স দিয়ে দেয়। আমরা দুই বোন উপযুক্ত মেয়ে হয়ে ঘরে থাকা অবস্থায় বাবা মাকে ডিভোর্স দিয়ে দেয়। এই কষ্টটা সহ্য করতে না পেরে সেখানেই হার্ট অ্যাটাক করে মায়ের মৃত্যু হয়। মা মারা যাওয়ার পর বাবা বুঝতে পারছেন যে উনি কোথাও বড় অন্যায় করেছেন। এই কষ্টটা সইতে না পেরে বাবাও আত্মহত্যা করেন আমরা দু বোন স্কুলে যাওয়ার পর। দিদি যখন কলেজে যেত তখন একটা ছেলে দিদিকে পছন্দ করত। বাবা মা মারা যাওয়ার পর আমরা একেবারে হতাশ হয়ে পড়েছিলাম। কিছুদিন পর ওই ছেলেটা দিদিকে বিয়ের কথা বলে। বাবা যা কিছু টাকা জমিয়েছিলেন দিদিকে আর আমাকে বিয়ে দেওয়ার জন্য, সেই টাকা দিয়ে আমরা এতদিন চলাফেরা করেছি। কিন্তু দিদি বিয়েতে রাজি হচ্ছিল না আমাকে একা রেখে। দিদি ওর বয়ফ্রেন্ডকে একটা শর্ত দেয়, বলে আমি একটা শর্তে তোমাকে বিয়ে করতে রাজি, যদি তুমি আমার ছোট বোনকে আমার সাথে বিয়ে করো। এই কথা শুনে ছেলেটা রাজি হয়ে যায়, কারণ ও দিদিকে ভীষণ ভালোবাসতো আর দিদিকে পাওয়ার জন্যই ও আমাকে বিয়ে করতে রাজি হয়। আমার দিদির মনটা এতটাই বড় ছিল যে ও নিজের স্বামীর ভাগ অন্য মেয়েকে দিতে চলেছে, শুধু নিজের বোনটাকে নিজের কাছে রাখার জন্য। বিয়ে ছাড়া যদি আমাকে দিদির সাথে নিয়ে যায় তাহলে লোকে নানান ধরনের কথা বলবে। তাই নিজের স্বামীর সাথে বিয়ে দিয়ে দিদি আমাকে ওর বাড়িতে রেখেছিল। সব নিয়ম মেনে দিদির আর আমার একসাথে বিয়ে হয়। বাসর রাতে আমি এক ঘরে ছিলাম আর আমার দিদি অন্য ঘরে ছিল। যেহেতু এই বিয়েটা শর্ত মেনেই হয়েছিল, সেজন্য আমাদের দুজনের স্বামী প্রথম রাতে দিদির ঘরেই ছিল। কারণ ও দিদিকে ভালোবাসে। আমার কোনো অসুবিধে ছিল না, কারণ দিদির পাশে আছি, এটাই আমার কাছে অনেক কিছু। পরের দিন রাতে আমার ঘরে জল শেষ হয়ে গিয়েছিল, তাই জল নেওয়ার জন্য যখন আমি রান্নাঘরে যাই, দিদির ঘরের দরজাটা একটু ফাঁকা ছিল। আমার যখন চোখ পড়ে তখন দেখি জামান ও দিদি সঙ্গমে লিপ্ত। ওদের এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট লাগে, কারণ যাই হোক না কেন জামান আমাকেও বিয়ে করেছে, কিন্তু একদিনও আমার কাছে আসেনি। শর্ত মেনে বিয়ে হোক আর যাই হোক, স্ত্রীর অধিকার পাওয়ার দায়িত্ব আমারও আছে। পরের দিন রাতে জামান অফিস থেকে আসার আগে আমি বাইরে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। দিদি তার ঘরে শুয়েছিল। জামান ঘরে আসার পর আমার মনে হলো ও ভীষণ পেরেশানের মধ্যে আছে। জল খাবার দিয়ে আমি বললাম, জামান, দিদির মাথা ব্যথা করছে তাই দিদি শুয়ে পড়েছে, তুমি চাইলে আমার ঘরে বিশ্রাম নিতে পারো। এই কথা শুনে জামান আমার ঘরে চলে আসে। ও সারা রাত আমার সাথে রাত কাটায়। এই প্রথমবার স্বামীর আদর আমার ভাগ্যে জুটেছে বিয়ের 9 দিন পর। রাতে যখন জল আনার জন্য আমি রান্নাঘরে যাচ্ছিলাম তখন দিদি আমার রাস্তা আটকে বলে, মেঘনা, দেখ তো, এত রাত হয়ে গেছে, জামান এখনো ঘরে আসেনি, ফোনটাও ধরছে না। তখন আমি বললাম, দিদি, জামান কখন ঘরে চলে এসেছে, তোমার দরজা বন্ধ দেখে আমি ওকে আমার ঘরে যেতে বলেছি। ও ভীষণ পেরেশানের মধ্যে হচ্ছিল, তাই আমি বললাম আমার ঘরে বিশ্রাম নিতে। এই কথা শুনে দিদির গায়ে আগুন লেগে যায়। দিদি তাড়াতাড়ি আমার ঘরে ছুটে যায়, গিয়ে দেখে জামান ঘুমোচ্ছে। দিদি চেয়েছিল যে জামানকে ডেকে নিয়ে যাবে। তখন আমি বললাম, দিদি, জামান এখন ঘুমোচ্ছে, থাকতে দাও, সকালে সবাই যাবে। এই কথা শুনে দিদির চোখ দুটো আগুনের মতো হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে দিদির খারাপ লাগছে, কিন্তু কি করব, সব মেয়েরাই স্বামীর আদর পেতে চায়। আমি তো অবৈধ কিছু করিনি, আমিও জামানের বিবাহিত স্ত্রী, তাই ওর উপর হক আমারও আছে। পরের দিন সকালে ঘর থেকে বেরোতেই আচমকা একটা ঝটকা লাগে। একটা ছেলে জামান ও দিদির পাশে দাঁড়িয়েছিল। আমাকে দেখে জিজ্ঞেস করে, জামান, এই মহিলা কে? তখন জামান এমন একটা উত্তর দেয় যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। জামান বলে, ও আমার শালি কুসুম, মেঘনার ছোট বোন। যখন আমার কানে এমন একটা শব্দ আসে যে স্বামী হয়ে নিজের স্ত্রীকে শালির পরিচয় দিচ্ছে, আমার ভীষণ কষ্ট হয়।
তবুও নিজেকে সামলে রাখি, কারণ আমার বিয়েটা শুধুমাত্র ওদের চুক্তিতেই হয়েছিল। আমি শুধুমাত্র ওদের আশ্রিতা, কোনো আপন নয়। ওই ছেলেটা দিদিকে কিছু একটা গিফট দিয়েছিল, এইসব দেখে আমার ভীষণ কষ্ট হয়, তবুও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারি না। পরের দিন রাতে আবারও জামান চুপি চুপি আমার ঘরে আসে, আর সেটা দেখে নেয় ওর ছোট ভাই আয়ান। আয়ান এটা দেখার পর আমার উপর অত্যাচার করতে চায়। জামান আমাকে এসে বুঝায়, বলে, দেখো কুসুম, আমার কাছে আর কোনো রাস্তা নেই। লোকে যদি জানতে পারে যে তোমরা দুই বোনকে আমি একসাথে বিয়ে করেছি, তাহলে আমার মান সম্মান আর থাকবে না। তাই এভাবেই আমাদের চলতে হবে। তুমি রাগ করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, দেখে নিও। তোমার বোনও সব কিছু মেনে নেবে। এই বিয়েতে ও নিজে শর্ত রেখেছিল, কিন্তু আজ ও নিজে সব কিছু ধ্বংস করে দিতে চাইছে। জামানের ছোট ভাই আয়ান আমার ঘরে এসে আমাকে বলে, কি পুষ্টি নষ্টি চলছে দাদার সাথে। কারণ আয়ান জানতো না যে আমরা দুজন ওর দাদার স্ত্রী। আয়ান ভাবতো যে আমি ওর দাদার শালী, সেজন্য আমার উপর খারাপ নজরে তাকাতো। আর ওর তাকানোটা দিদি দেখতে পায়। দিদি চেয়েছিল এবার এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে, কারণ জামান একটু একটু আমাকে ভালোবাসতে শুরু করেছিল। স্বামীর দায়িত্বটা পালন করার চেষ্টা করছিল, সেজন্য দিদির খুব খারাপ লাগতো। দিদি আয়ানকে আমার পেছনে উস্কে দেয়, যাতে আয়ান আমার সাথে খারাপ সম্পর্ক করে ও জামান আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। তবে দিদির মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়, কিন্তু শেষটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। দিদির কথা অনুযায়ী আয়ান রাতে আমার ঘরে আসে ও জোর জবরদস্তি করতে লাগে আমার সাথে। আমি চিৎকার করে জামানকে ডাকি। ওরা দুজন তাড়াতাড়ি আমার ঘরে আসে। এসে দেখে আয়ান আমাকে ধরে আসে। এই অবস্থায় আমাদের দেখে জামান আমার উপর সন্দেহ করতে শুরু করে। ও ভাবে আমি হয়তো খারাপ মেয়ে। ও আমাকে সময় দেয় না, সেজন্য আমি দেওরের সাথে আমার শারীরিক চাহিদা মেটাচ্ছি, কিন্তু সেরকম কিছুই না। আমি আমার সমস্ত কিছু আমার স্বামীর নাম করেই দিয়েছি। যেভাবেই হোক না কেন, আমি আমার স্বামীর সাথে থাকার ওয়াদা করেছি। জামান ও দিদি ঘর থেকে চলে যাওয়ার পর আমি ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, কারণ দিদি চায় জামান আমাকে এই বাড়ি থেকে বের করে দিক। এবার আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব, কার কাছে কি আশ্রয় চাইব? এই কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকালে ঘর থেকে বেরিয়ে যখন রান্নাঘরে যাই, সেখানে গিয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সেখানে আমার দিদির লাশটা পড়েছিল। আমি চিৎকার করতে জামান ও আয়ান দুজনই চলে আসে। এখন পর্যন্ত আয়ান জানে না যে আমি ওর দাদার স্ত্রী। আমিও কখনো বলিনি আমার দিদির সংসার নষ্ট হয়ে যাবে বলে। আয়ান পুলিশকে ফোন করে, পুলিশ এসে ডেড বডিটা নিয়ে যায়। সবার ঘর তদন্ত করার সময় পুলিশ দেখতে পান যে দিদির ঘরের টেবিলে রক্ত লেগে আছে। এগুলো নিয়ে টেস্ট করে দেখা যায় এই রক্তটা আমার দিদিরই। তার মানে দিদির মৃত্যুটা ওর বেডরুমেই হয়েছে। তখন আমি জামানের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। তখন একটাই কথা মনে হচ্ছিল যে দিদি আমার জন্য নিজের জীবনটা দিয়ে দিল, কারণ আজ আমি যদি বিয়েতে রাজি না হতাম, তাহলে দিদিকে এই পৃথিবী থেকে চলে যেতে হতো না। পুলিশ জোর জবরদস্তি করার পর জামান স্বীকার করে যে মেঘনার মৃত্যুটা ওর হাতেই হয়েছে, কিন্তু ও ইচ্ছে করে মারতে চায়নি। জামান বলে মেঘনা বারবার আমার সাথে ঝগড়া করছিল। রাতে কুসুমকে আমি এই বাড়ি থেকে ডিভোর্স দিয়ে বের করে দিই, কিন্তু এই কথা আমি রাজি ছিলাম না। একটা মেয়ের জীবন নিয়ে কি করে ছিনিমিনি খেলতে পারি আমি? যখন ইচ্ছে হলো ও আমাকে শাদি করিয়ে দিল। এবার ওর খারাপ লাগছে, সেজন্য আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। এটা কি কোনো মানবতা? আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম মেঘনাকে, কিন্তু ও জোর জবরদস্তি করতে লাগে আমার গায়ে হাত তুলে। আমি নিজেকে সরানোর জন্য ওকে ধাক্কা মেরেছিলাম, আর সঙ্গে সঙ্গে ও টেবিলের উপর পড়ে যায়। 2 মিনিটের মধ্যে সেখানেই মেঘনার মৃত্যু হয়ে যায়। তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আর ওর লাশটা রান্নাঘরে রেখে দিয়েছিলাম, যাতে সবাই এটা মনে করে যে পা পিছলে পড়ে হয়তো এমনটা হয়েছে। এই কথা শোনার পর জামানের উপর আমার ভীষণ রাগ হয়, কারণ কেমন স্বামীও নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেনি, বরং এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কিন্তু সব কিছুর পেছনে আমি একমাত্র সর্বনাশের কারণ। পুলিশ জামানকে ধরে নিয়ে যাচ্ছিল।
তখন আমি বললাম, জামান যদি দোষী হয় তাহলে আমিও দোষী, আমাকেও নিয়ে যান। অন্যায় ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করে না, কিন্তু আমাকে না নিয়ে গেলে আমি জামানকে কোনোভাবেই নিয়ে যেতে দেব না। সেজন্য পুলিশ আমাকেও ধরে নিয়ে যায়। মার্ডার কেস হিসেবে কোর্ট জামানকে 20 বছরের জেল দেওয়া হয়, তার সঙ্গে 20 বছর জেল কাটতে আমিও রাজি। এমনটা করে যদি ভাবটা একটু হালকা হয়, জেলের মধ্যে বসে বসে দিন গুনছিলাম, নিজের দিদির মৃত্যুর কারণ আমি, সেজন্য এর থেকে বড় শাস্তি আমি নিজে নিজেকে দিতে পারবো না কোনো দিন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।